দি ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ১৩দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে ইশতেহার প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, তারা কিন্তু এটিকে শুধু কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বলছে না, বরং দেশ পরিচালনার জন্য একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি হিসেবে তুলে ধরছে। হুম। আর আমাদের আলোচনার মূল প্রশ্নটাও ঠিক এখানেই। এই ইশতেহারে দেশকে নতুন করে গড়ার যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কি আসলেই একটা বাস্তবসম্মত এবং সুচিন্তিত পরিকল্পনা, নাকি শুধুই কিছু উচ্চাভিলাষী কথার সমষ্টি যার হয়তো একটির সাথে আরেকটির কোনো মিলই নেই? আমার অবস্থানটা এখানে বেশ পরিষ্কার। আমি মনে করি এই ইশতেহার দেশের গভীরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য একটি সাহসী এবং সামগ্রিক রূপরেখা দিয়েছে। আর আমি ঠিক এর বিপরীত দিকটা দেখছি। আমার মনে হয় লক্ষ্যগুলো শুনতে যতই ভালো লাগুক না কেন, এগুলো বাস্তবায়নের জন্য যে বিপুল অর্থ আর প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার, তার কোনো বাস্তবসম্মত পথ এখানে দেখানো হয়নি। এখানেই আমার মূল আপত্তিটা। আচ্ছা, তাহলে আমি আমার যুক্তি দিয়েই শুরু করি। দেখুন, এই ইশতেহারকে বিচ্ছিন্নভাবে দেখলে কিন্তু ভুল হবে। এটি একটি সামগ্রিক দর্শন, যেখানে রাষ্ট্রীয় সংস্কার এবং অর্থনৈতিক মুক্তিকে এক সুতোয় গাঁথা হয়েছে। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ করে ২ মেয়াদে সীমাবদ্ধ করা বা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এগুলো হলো রাজনৈতিক কাঠামোর সংস্কার। এর সাথেই কিন্তু জুড়ে দেওয়া হয়েছে অর্থনৈতিক গণতন্ত্রায়নের ধারণা, যার মূল লক্ষ্য হল দেশের সম্পদ মুষ্টিমেয় কিছু গোষ্ঠীর অলিগার্কির হাত থেকে বের করে আনা। আর ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো, এগুলো তো শুধু মানুষকে টাকা দেওয়া নয়। একটু ভাবুন তো, যখন প্রায় ৪ কোটি পরিবারের হাতে প্রতি মাসে ২৫০০ টাকা পৌঁছাবে, তখন কি ঘটবে? অর্থনীতির ভাষায় একে মাল্টিপ্লায়ার ইফেক্ট বা গুণক প্রভাব বলে। একজন নারী এই টাকা দিয়ে হয়তো তার সন্তানের জন্য খাতা কলম কিনবেন, এতে স্থানীয় দোকানদার লাভবান হবেন, সেই দোকানদার আবার তার লাভের টাকা দিয়ে বাজার থেকে সবজি কিনবেন। এই ২৫০০ টাকা কেবল ২৫০০ টাকাই থাকছে না, এটি স্থানীয় অর্থনীতিতে কয়েক গুণ বেশি প্রভাব ফেলছে। এটা অর্থনীতির চাকা ঘোরানোর একটা কার্যকর কৌশল। আমি আপনার মাল্টিপ্লায়ার ইফেক্টের তত্ত্বটি বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা আরও গোড়া জায়গায়। ইশতেহারটি নিঃসন্দেহে একটি মহৎ ইচ্ছার দলিল, কিন্তু এর অর্থনৈতিক ভিত্তিটা আমার কাছে ভীষণ নড়বড়ে মনে হয়েছে। আপনি যে ফ্যামিলি কার্ডের কথা বললেন, তার জন্য বছরে প্রায় ১,২০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। এর সাথে আছে ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, কৃষকদের জন্য বিপুল ভর্তুকি, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ। এই বিশাল অঙ্কের টাকাটা এটা আসবে কোথা থেকে? ইশতেহারে এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। আরও একটি বিষয় হল এর ভেতরের স্ববিরোধিতা। একদিকে বলা হচ্ছে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে, যা খুবই ভালো কথা, কিন্তু অন্যদিকে ব্যাপক হারে ঋণ মওকুফের মতো একটি রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতের স্বাভাবিক শৃঙ্খলাকে কি ভেঙে ফেলবে না? আর ৫ বছরে ১৫ থেকে ২৫ কোটি গাছ লাগানো বা ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে $১ ট্রিলিয়ন নিয়ে যাওয়ার মতো লক্ষ্যগুলো, এগুলো অর্জনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো আর রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, তা কিভাবে নিশ্চিত হবে? তাই আমার কাছে ঠিক একটি কার্যকর পরিকল্পনার চেয়ে একটি সুন্দর ইচ্ছার তালিকা বলেই মনে হচ্ছে। আপনি অর্থনৈতিক বাস্তবায়ন যোগ্যতা নিয়ে যে প্রশ্নগুলো তুললেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি আপনি কেন এটা নিয়ে চিন্তিত, কিন্তু আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। আপনি জিজ্ঞেস করেছেন টাকা কোথা থেকে আসবে, তাই তো? দেখুন, ইশতেহারে কিন্তু এর ইঙ্গিত দেওয়া আছে। প্রথমত বলা হয়েছে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা, অলিগার্কি ভেঙে দেওয়ার কথা। এর মানে হল, এতদিন ধরে যে অর্থ কিছু গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল এবং বিদেশে পাচার হয়ে যাচ্ছিল, সেই অর্থের অপচয় বন্ধ করা হবে। দুর্নীতির লাগাম টেনে ধরলে আর অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ব্যয় কমালে কোষাগারে কিন্তু বিশাল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। দ্বিতীয়ত, নতুন আয়ের উৎসের কথাও বলা হয়েছে, যেমন কার্বন ট্রেডিং থেকে বছরে $১ বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা। এর মানে হল, আমরা যে বৃক্ষরোপণ বা পরিবেশ রক্ষার মতো উদ্যোগ নেব, তার বিনিময়ে উন্নত বিশ্ব আমাদের অর্থ দেবে, কারণ এটি তাদের কার্বন নিঃসরণের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এটা তো একটা প্রমাণিত আন্তর্জাতিক ব্যবস্থা। তাই এই পরিকল্পনাগুলোকে শুধু খরচ হিসেবে দেখলে চলবে না, এগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আচ্ছা, আপনি দুর্নীতি রোধ এবং কার্বন ট্রেডিংয়ের কথা বলছেন, কিন্তু দুটোই অত্যন্ত সময় সাপেক্ষ এবং বাস্তবায়ন করাও কঠিন।
রাজস্ব বৃদ্ধির এই প্রক্রিয়াটা তো রাতারাতি ঘটবে না। এসএমই খাত বড় হবে, মানুষের আয় বাড়বে, তারপর সরকার কর পাবে। এই চক্রটি পূর্ণ হতে কয়েক বছর লেগে যাবে, তাই না? কিন্তু আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট। সরকার গঠনের প্রথম বছরেই ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য প্রয়োজনীয় প্রায় ১,২০,০০০ কোটি টাকা কোথা থেকে আসবে? আপনি কি শুরুতেই দেশকে আরও গভীর ঋণের বোঝায় ফেলতে চান? আর নগদ অর্থ বিতরণের প্রকল্পে দুর্নীতির ঝুঁকি নিয়ে কি বলবেন? বক্তৃতায় ন্যায়পাল নিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের মতো দেশে, যেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকট, সেখানে এ ধরনের বিশাল নগদ হস্তান্তরের প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা প্রায় অসম্ভব। এটা কি নতুন করে দুর্নীতির সুযোগ তৈরি করবে না? আর এত বিপুল পরিমাণ টাকা যখন বাজারে আসবে, তখন উৎপাদন যদি তাল মিলিয়ে না বাড়ে, তাহলে তো ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভাগ্য কমার বদলে আরও বাড়তে পারে। এই ঝুঁকিটা কি বিবেচনা করা হয়েছে? দেখুন, দুর্নীতির ঝুঁকি সব বড় প্রকল্পেই থাকে, কিন্তু সেই ভয়ে আমরা কি জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো থেকেই পিছিয়ে আসব? সমাধান হল শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, যা এই ইশতেহারের অন্যতম মূল লক্ষ্য। ন্যায়পাল নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এগুলো তো শুধু কথার কথা নয়, এগুলো দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ ব্যবস্থা। আর তাৎক্ষণিক অর্থায়নের যে প্রশ্ন, আমি মনে করি এর উত্তর হল অগ্রাধিকার পুনর্বিন্যাস। যে অর্থ অনুৎপাদনশীল খাতে বা অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যয় হতো, সেই অর্থকে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। যখন ৪ কোটি পরিবারের হাতে টাকা যাবে, তখন স্থানীয় পর্যায়ে চাহিদা বাড়বে। এই বাড়তি চাহিদা মেটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো উৎপাদন বাড়াতে উৎসাহিত হবে। হ্যাঁ, আমি মানছি মুদ্রাস্ফীতির একটা স্বল্প মেয়াদী ঝুঁকি থাকতে পারে, কিন্তু চাহিদা ও যোগানের এই নতুন চক্রটি একবার সচল হয়ে গেলে অর্থনীতি নিজেই একটি ভারসাম্য খুঁজে নেবে। এটা অনেকটা অর্থনীতির হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের মতো, যা হয়তো সাময়িক চাপ তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত পুরো শরীরকে সচল করে তোলে। আমি আপনার বিনিয়োগের যুক্তিটি বুঝলাম, কিন্তু এই বিশাল অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন প্রয়োজন, সেই সুশাসন আনার জন্য ইশতেহারে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেগুলোই তো নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। যেমন ধরুন, অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। অতীতে আমরা দেখেছি এই ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গন কতটা উত্তপ্ত হয়েছে এবং অর্থনীতিতে তার কী নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন করে সেই বিতর্কে প্রবেশ করাটা কি অর্থনৈতিক অগ্রগতির পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে না? আমি আপনার সুশাসনের প্রয়োজনীয়তার সাথে একমত, কিন্তু তার জন্য প্রস্তাবিত পথটি যদি দেশকে অস্থিতিশীল করে তোলে, তাহলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। এখানে আমি আপনার সাথে একমত নই যে এগুলো অস্থিতিশীলতা তৈরি করবে, বরং আমার মনে হয় এগুলো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করবে। দেশের একটি বড় অংশের মানুষ মনে করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই আস্থা ফিরিয়ে আনা গেলে রাজনৈতিক স্থিতিশীলতা বরং বাড়বে, কমবে না। এর পাশাপাশি আরও কিছু কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে, যেমন সংবিধানের ৭০ অনুচ্ছেদের সীমাবদ্ধতা শিথিল করা। এই অনুচ্ছেদের কারণে দলের সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যরা ভোট দিতে পারেন না, যা কার্যত তাদের স্বাধীন মত প্রকাশে বাধা দেয় এবং সংসদকে একটি রাবার স্ট্যাম্পে পরিণত করে। এটি শিথিল করা হলে সংসদ আরও কার্যকর ও গণতান্ত্রিক হবে। অথবা ধরুন, সংসদের উচ্চকক্ষ তৈরির প্রস্তাব। এটি আইন প্রণয়নে আরও বেশি বিচার বিবেচনা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণের সুযোগ করে দেবে। এগুলো জনলস্যমূলক স্লোগান নয়, এগুলো একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য উপাদান। কিন্তু অনেক প্রতিশ্রুতিই তো অর্থনৈতিক যুক্তির চেয়ে রাজনৈতিক বিবেচনা প্রসূত বলে মনে হয়। যেমন ধরুন, দেশের সকল বন্ধ শিল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি। এটি শুনতে খুব আকর্ষণীয়, বিশেষ করে শ্রমিকদের জন্য। কিন্তু অর্থনৈতিকভাবে এর বাস্তবতা কতটুকু? অনেক শিল্প হয়তো প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে বা বর্তমান বাজারে তাদের পণ্যের আর চাহিদা নেই। সেগুলো পুনরায় চালু করতে গেলে তো বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হবে, যা রাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে। কোন শিল্পগুলো পুনরায় চালু করা হবে, তার মানদণ্ড কি হবে, সে বিষয়ে কোনো স্বচ্ছ রূপরেখা নেই। এটা কি অর্থনৈতিক বিচক্ষণতার চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেওয়া নয়? আমি বিষয়টিকে শুধু লাভ ক্ষতির অঙ্কে দেখতে নারাজ।
একটু ভাবুন তো, খুলনার সেই বন্ধ নিউজপ্রিন্ট মিলের একজন সাবেক শ্রমিকের কথা। তার জন্য এই প্রতিশ্রুতি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি তার পরিবারের জন্য আবারও আশা ফিরে পাওয়ার মতো। আমাদের এই মানবিক দিকটাও তো বিবেচনা করতে হবে। আর সব শিল্প তো ঢালাওভাবে চালু করার কথা বলা হয়নি। প্রতিটি ক্ষেত্র আলাদাভাবে বিশ্লেষণ করে আধুনিকায়ন এবং লাভজনক করার পরিকল্পনা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান হবে, অন্যদিকে দেশের যে বিপুল পরিমাণ অব্যবহৃত সম্পদ বা ডেড ক্যাপিটাল পড়ে আছে তা আবার অর্থনীতির মূল স্রোতে ফিরে আসবে। এটা সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দুটোই। কিন্তু এখানেই তো অগ্রাধিকারের প্রশ্নটি চলে আসে। একদিকে আপনারা ২০৩০ সালের মধ্যে ২০% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মতো অত্যন্ত আধুনিক ও প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। আবার অন্যদিকে দেশের সব ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর মতো ঐতিহ্যবাহী প্রতিশ্রুতিও দিচ্ছেন। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার জন্য যে ধরনের কঠোর আর্থিক শৃঙ্খলা, উদ্ভাবন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রয়োজন, তার সাথে ব্যাপক সামাজিক ব্যয় এবং ভর্তুকির দর্শন কি সামঞ্জস্যপূর্ণ? আমার কাছে মনে হচ্ছে এখানে সব পক্ষকে খুশি করার জন্য একটা শপিং লিস্ট তৈরি করা হয়েছে, কিন্তু এর পেছনে একটি কেন্দ্রীভূত অর্থনৈতিক দর্শন বা অগ্রাধিকার তালিকা সেটা অনুপস্থিত। কোনটি আগে কোনটি পরে, নবায়নযোগ্য জ্বালানিতে বিপুল বিনিয়োগ আগে হবে নাকি সামাজিক সুরক্ষা খাতে, এই সমন্বয়ের অভাবই আমার সবচেয়ে বড় উদ্বেগের কারণ। আমি মনে করি আপনি বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখছেন বলে সমন্বয়ের অভাব চোখে পড়ছে। কিন্তু ইশতেহারের ৫টি স্তম্ভ, গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়বিচার, পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ভবিষ্যৎমুখী প্রযুক্তি, এগুলো একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। যেমন ধরুন, শিক্ষা খাতে বিনিয়োগের অংশ হিসেবে শিক্ষকদের ট্যাব প্রদান এবং সারা দেশে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করার প্রতিশ্রুতি। এই দুটি পদক্ষেপ কি সরাসরি আইসিটি খাতের উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে না? আবার ধরুন, ১০,০০০ কিলোমিটার খাল খননের কর্মসূচি। এটা একই সাথে কৃষি খাতে সেচের ব্যবস্থা করবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং গ্রামীণ পর্যায়ে নৌ পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটাবে। মানে, একটি পদক্ষেপের মাধ্যমে একাধিক লক্ষ্য পূরণ হচ্ছে। আর ধর্মীয় নেতাদের ভাতার বিষয়টি সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য জরুরি, যা অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম পূর্ব শর্ত। একটি সমাজে অস্থিরতা থাকলে সেখানে তো বিনিয়োগ আসে না। তাই একটি আধুনিক ও একটি ঐতিহ্যবাহী প্রতিশ্রুতি পাশাপাশি থাকতেই পারে, কারণ সমাজ এভাবেই বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। আপনি সমন্বয়ের যে উদাহরণগুলো দিলেন সেগুলো আকর্ষণীয়, কিন্তু সমন্বয় মানে তো শুধু বিভিন্ন খাতের জন্য কিছু ভালো কথা বলা নয়। সমন্বয় মানে হল একটি খাতে ব্যয় করলে অন্য খাতে তার কী প্রভাব পড়বে তার নিখুঁত হিসাব রাখা। যেমন সারা দেশে ফ্রি ওয়াইফাই জোন তৈরির খরচ এবং তার রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয় কোথা থেকে আসবে। সেই অর্থ দিয়ে কি আমরা আরও বেশি স্কুল তৈরি করতে পারতাম না? শিক্ষকদের ট্যাব দেওয়ার চেয়ে শ্রেণীকক্ষের উন্নয়ন বা শিক্ষক প্রশিক্ষণ কি বেশি জরুরি ছিল না? অগ্রাধিকার নির্ধারণ না করে সব দিকেই অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়াটা অর্থনৈতিকভাবে বিচক্ষণতার পরিচয় দেয় না। এটা একটা সুন্দর স্বপ্নের মতো শোনায়, কিন্তু বাস্তবতার মাটিতে পা রাখা কঠিন। শেষ পর্যন্ত সব পক্ষকে খুশি করতে গিয়ে হয়তো কোনো পক্ষকেই সন্তুষ্ট করা যাবে না এবং কোনো লক্ষ্যই পুরোপুরি অর্জিত হবে না। পরিশেষে আমি বলতে চাই যে বিএনপির এই ইশতেহারটি একটি রূপান্তরণমূলক পরিবর্তনের দলিল। এটি স্বীকার করে যে দেশের সমস্যাগুলো গভীর এবং এর জন্য প্রচলিত পথে হেঁটে সমাধান সম্ভব নয়। সাহসী ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এর বাস্তবায়নে অর্থনৈতিক চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, আমি তা অস্বীকার করছি না, কিন্তু একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই ঝুঁকি নেওয়া এবং এই পদক্ষেপগুলো গ্রহণ করা অপরিহার্য। এটি কেবল কিছু প্রতিশ্রুতির তালিকা নয়, এটি একটি নতুন সামাজিক চুক্তির প্রস্তাবনা, যা রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ককে নতুন করে সাজাতে চায়। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, সদিচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষা থাকলেও এই ইশতেহারের বাস্তবায়ন কৌশল অত্যন্ত অস্পষ্ট এবং অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। প্রতিশ্রুতিগুলোর মধ্যে অগ্রাধিকারের অভাব এবং আর্থিক উৎসের অস্বচ্ছতা,
এটিকে একটি আদর্শিক দলিলের চেয়ে একটি নির্বাচনী প্রচারপত্রে পরিণত করেছে। এর লক্ষ্যগুলো নিঃসন্দেহে মহৎ, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথটি কুয়াশাচ্ছন্ন। একটি দেশ শুধু মহৎ ইচ্ছা দিয়ে চলতে পারে না, তার জন্য প্রয়োজন একটি নিখুঁত, বাস্তবসম্মত এবং সুসমন্বিত পরিকল্পনা, যা এখানে অনুপস্থিত বলে আমার মনে হয়েছে। স্পষ্টতই এই ইশতেহারটি বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আলোচনার জন্ম দিয়েছে। এবং এর পরিকল্পনাগুলোর সম্ভাব্যতা, ঝুঁকি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে আরও গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, যে কাজটি শেষ পর্যন্ত দেশের নাগরিকদেরই করতে হবে।